দর্শক স্বাগত টিম আন্ডার কভারে আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ আমার সঙ্গে আছে আমি থাকছি ফখরুল ইসলাম। আমরা আজকে কথা বলতে চাই মানব পাচার এই প্রসঙ্গে। আসলে এই প্রসঙ্গটি একেবারেই সার্বজনীন এবং চিরকালীন। যেটি দেখেছি আমরা আসলে মানব পাচারের যে বাস্তবতাটি আছে সেটি আসলে মাইগ্রেশনের সঙ্গে খুব রিলেটেড এবং সেখানে আসলে নিরাপদ অভিবাসন এবং তার সঙ্গে সঙ্গে মানব পাচার এটি কিন্তু পাশাপাশি চলে এবং একটি চক্র থাকে। সবসময় তারা সাধারণ মানুষকে এক ধরনের প্রলোভনের ফাঁদে ফেলে জীবন সর্বনাশ করে, তাদেরকে বিক্রি করে দেয় এবং মর্মান্তিক বাস্তবতার মধ্যে তারা ফেলে তাদেরকে। জি, ঠিকই বলেছেন আপনি। আসলে বেকারত্বের সুযোগ নিয়ে তারা প্রলোভন দেখিয়ে আসলে এই ধরনের কাজটি করে, একটি সিন্ডিকেট চক্র, এবং সেটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই কাজ করে। আপনি আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত আছেন, তারপর আপনি যদি তাদেরকে পরিচয় করিয়ে দেন। ফখরুল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে যারা আজকে আলোচক হিসেবে আছেন তাদের সঙ্গে আপনাদেরকে প্রথমে পরিচয় করে। আমাদের সঙ্গে আছেন জনাব AKM আখতারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, মানব পাচার ইউনিট, অর্গানাইজড ক্রাইম, CID। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন জনাব শরীফুল হাসান, হেড অফ মাইগ্রেশন ডিপার্টমেন্ট, ব্র্যাক। আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আরও আছেন নূর খালিটন, মানবাধিকার কর্মী। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আসলে আলোচনা করতে যাওয়ার আগে একটি প্রতিবেদন দেখাতে চাই। আসলে যে প্রতিবেদন আমরা দেখাবো যে আসলে ইন্টারপোল বাংলাদেশের 6 জন শীর্ষ মানব পাচারকারী হিসেবে চিহ্নিত করে CIDর মাধ্যমে তাদের ব্যাপারে রেড অ্যালার্ট জারি করেছে এবং তারা আসলে যে দেশে এখন অবস্থান করছে তারা খোঁজ খবর নিচ্ছে এবং তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে, কি আলোচনা হচ্ছে সেটি প্রথমে দেখে আসতে চাই এবং তারপরে আমরা আলোচনা করব এই অতিথিদের সঙ্গে নিয়ে। পরিবারের মুখে দুমুঠো খাবার জোগাতে ভিটেমাটি বিক্রি করে স্বপ্নবান এই মানুষগুলো পাড়ি জমান বিদেশে। কিন্তু ততক্ষণে তারা বুঝতেই পারেননি পাচারকারীর খপ্পরে পড়েছেন। তথ্য বলছে প্রতি বছর অন্তত 50,000 বাংলাদেশি শিকার হন মানব পাচারের। গেল মে মাসে লিবিয়ায় মানব পাচারকারী চক্রের গুলিতে 26 বাংলাদেশি নিহতের ঘটনায় নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। 25টি মামলা তদন্তে নেমে উঠে আসে মানব পাচারকারী চক্রের মূল 6 হোতার নাম, যারা বিদেশে বসে এয়ারলাইন্স, এয়ারপোর্ট ম্যানেজ করে 6টি সূক্ষ্ম কৌশলে পাচার করে বাংলাদেশিদের। মুক্তিপণসহ নানাভাবে হাতিয়ে নেয় অর্থ। বিদেশে থাকা এই সিন্ডিকেট নিয়ন্ত্রণকারীরা হলেন মিন্টু মিয়া, তানজিমুল তামজিদ, জাফর ইকবাল, নজরুল ইসলাম মোল্লা, শাহাদাত হোসেন ও স্বপন। এদের মধ্যে ইতালিতে পালিয়ে আছেন তানজিমুল। কেউ এলাকা থেকে লোক কালেক্ট করে, কেউ এলাকা থেকে নিয়ে ঢাকায় নিয়ে আসে, কেউ ঢাকা থেকে ট্রাভেল এজেন্সি থেকে টিকিট দেয়, কেউ আবার এখান থেকে একটা সেকেন্ড কান্ট্রিতে নিয়ে যায়, কেউ সেকেন্ড কান্ট্রি থেকে থার্ড কান্ট্রিতে নিয়ে যায়। ইতোমধ্যে আমরা নিশ্চিত হয়েছি যে 6 জন আছে চক্র যারা বাইরে বসে এই লোকগুলোকে নেয়ার পেছনে তারা কাজ করে। আমাদের রিকোয়েস্টের বেসিসে ইন্টারপোল ইতোমধ্যে 6 জনের বিরুদ্ধে রেড নোটিশ ইস্যু করেছে এবং আমরা এখন কন্টিনিউয়াস টাচে আছি ইন্টারপোলের সাথে। আশা করছি যে ইন্টারপোলের সহায়তায় আমরা দেশে নিয়ে আসবো। পাচারকারীরা ইতালি, লিবিয়া, গ্রিস, মালয়েশিয়া, জর্ডান সহ বিভিন্ন দেশে মানব পাচার করে থাকে। এর সাথে জড়িত দেশীয় দালাল ও কিছু ট্রাভেল এজেন্সি। আমরা চেষ্টা করছি একটা অল আউট এফার্ট দেওয়ার জন্য। অল আউট এফার্ট, এই অল আউট এফার্টের মধ্যে দেশে আমরা ইনভেস্টিগেট করে আমরা চেষ্টা করব যে যারা যারা এর সাথে জড়িত তাদেরকে আইডেন্টিফাই করা, অ্যারেস্ট করা। যারা এদেরকে বাইরে যাওয়ার ব্যাপারে সহায়তা করে থাকে, বিভিন্নভাবে টিকিট দিয়ে বিভিন্নভাবে তাদেরকে প্রলোভন দেখায় নেওয়ার জন্য চেষ্টা করে, তাদেরকেও আমরা আইডেন্টিফাই করব। আমরা ইতিমধ্যে এয়ারলাইন্সকেও আমরা পেয়েছি যে এয়ারলাইন্সেরও ইনভলভমেন্ট আছে। অভিবাসন ব্যবস্থাকে নিরাপদ করতে CID কাজ করছে উল্লেখ করে সংস্থার প্রধান বিদেশগামীদের অধিকতর সতর্ক হওয়ার পরামর্শ দেন। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শকের আলোচনায় আমাদের সঙ্গে আপনারা আছেন, যে নাম্বারটি দেওয়া হবে স্ক্রিনে কিছুক্ষণের মধ্যেই, সেই নাম্বারটিতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে প্রশ্ন করতে পারেন, তর্ক যুক্তি উপস্থাপন করতে পারেন, অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। শরীফুল হাসান, আপনাকে যে আলোচনা শুরু করতে চাই সেটি হচ্ছে যে এই যে মানুষের অধিকার নিয়ে এক ধরনের মানুষ প্রতারণা করে সেটি সবসময়ই থাকে। বর্তমানে বাংলাদেশের মানব পাচার বাস্তবতা বা অভিবাসনের যে অনিরাপদ বাস্তবতাটি আছে সেটি নিয়ে আপনার অবজারভেশন কি, ব্যাখ্যা কি, এবং আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যা করছে সে বিষয়ে আপনার মূল্যায়ন কতটুকু? শরীফুল হাসান। ধন্যবাদ। আসলে সাংবাদিকতার সুবাদে দীর্ঘ 16-17 বছর এ নিয়ে কাজ করতে হচ্ছে। এখন ব্র্যাকের দৃষ্টিকোণ থেকে অন্যভাবে দেখছি, কিন্তু আমি সাংবাদিক হিসেবে বেশিরভাগ কথা বলতে চাই। প্রথমত আমি CID কে ধন্যবাদ দিতে চাই, কারণ আমরা সবসময় দেখি কোনো একটা ঘটনা ঘটলে, ধরেন লিবিয়ায় 26 জন মারা গেল বা সমুদ্রে কোনো একটা ট্রলার ডুবে গেল, আমরা দেখি তৎক্ষণাৎ কিছু লোকজন অ্যারেস্ট হয় দেশের ভেতরে। এমন লোকজন অ্যারেস্ট হয় যারা আসলে রিপ্লেসেবল, কিন্তু মূল জায়গাটাতে বসে যারা নিয়ন্ত্রণ করে তারা কিন্তু অনেক সময় গ্রেপ্তার হয় না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে CID যে অন্য প্রান্তে যে বসে এরকম 6 জনকে
তাদের তালিকা ইন্টারপোলকে দিয়েছে। আমি অবশ্যই বলবো এটা ধন্যবাদ দেওয়ার যোগ্য। কিন্তু আসলে এই 6 জনই যে কিন্তু শেষ নয়, আরো অনেকে রয়েছে। এই চক্রটাকে যদি আমরা চিহ্নিত করতে না পারি তাহলে কিন্তু আপনি দেশের ভেতরে অভিযান চালাবেন, দেখবেন আপনি সারা বছর জুড়ে অভিযান চালাবেন, চলছে না। আমি যদি এই মুহূর্তে পরিসংখ্যান আপনাকে বলি, যত লোক ভূমধ্য সাগর দিয়ে অবৈধভাবে ইউরোপে ঢোকার চেষ্টা করে, বাংলাদেশিরা হচ্ছে সেই তালিকার মধ্যে শীর্ষ 10, মানে চতুর্থ বা পঞ্চম। আপনি যদি দেখেন সেই বাংলাদেশের সাথে অন্য দেশগুলো কারা থাকে, আপনি অবাক হয়ে যাবেন। সিরিয়া, মরক্কো, মালি, আইভরি কোস্ট, গায়ানা। প্রশ্ন হচ্ছে এই দেশগুলোর সাথে কেন এইভাবে বাংলাদেশিরা ইউরোপে ঢোকার চেষ্টা করে, এবং ফ্রন্টেক্স যারা ইউরোপের সীমান্ত বাহিনী সংগঠন যারা সমন্বয় করে, তাদের তথ্য অনুযায়ী শুধুমাত্র এই ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে ঢোকার পথে অ্যারেস্ট হয়েছেন এই মে মাস পর্যন্ত 32,674 জন বাংলাদেশি। এই যে চক্র যারা রয়েছে, স্বপ্ন দেখাচ্ছে আপনি ইউরোপ, এবং দেখবেন না কিন্তু সারা দেশের 64টা জেলার লোক না। আমি 3টা জনে ভাগ করে দেখেছি। একটা হচ্ছে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ওইখানে একটা চক্র, সিলেট, সুনামগঞ্জ ওই অঞ্চলে আরেকটা চক্র, আর এইদিকে আপনি কুমিল্লা, ভৈরব দিয়ে আরেকটা চক্রটা পাবেন। এই চক্রগুলো কিন্তু যারা হয় এই অঞ্চলের জেলাগুলো থেকে যায়, যাদের একজন আত্মীয় বা স্বজন কিন্তু অন্য প্রান্তে থাকে, হয় লিবিয়া, ইউরোপে থাকে, ইতালিতে থাকে, যাদেরকে এক ধরনের প্রলোভন দেখে। এবং এইখানে এসে এই মাইগ্রেশন আর ট্রাফিকিংটা যখন ক্রস কাটিং হয়ে যায়, যখন তাকে স্বপ্ন দেখায় যে তুমি যে কোনো মূল্যে ইউরোপে আসো, ইতালিতে আসো, তোমার কাজ হবে, এই যে তখন তাকে বলে যে তুমি আসো, তখন তার মধ্যে ঢুকে যায় যে সে যাবে, তখন সমুদ্রপথ পাড়ি দিয়ে যে সে মারা যেতে পারে এইটা তার মাথার মধ্যে ঢোকে না। সে মনে করে যে সে চলে যাবে। এবং এইটা প্রথমত আমি মনে করি না আপনি আইন শৃঙ্খলা, আপনি আর্মি, কামান, ট্যাঙ্ক দিয়েও বন্ধ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না ব্যক্তি এবং তার পরিবারটা সচেতন না হয়। 10-15 লাখ 20 লাখ টাকা খরচ করে যে মানুষগুলো। জি, আপনার কাছে ফিরবো। আমরা আমাদের সঙ্গে যুক্ত আছেন সিআইডি মানব পাচার ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার একেএম আখতারুজ্জামান। আপনারা সরাসরি কাজ করে থাকেন। আমি যতটুকু জানি যে 25টির বেশি মামলা আপনারা ইতিমধ্যে তদন্ত করছেন এবং কয়েকশো মানুষকে আপনারা গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছেন। আপনাদের আসলে কার্যক্রম সম্পর্কে একটু জানতে চাই। যে প্রক্রিয়া, আপনাদের ইচ্ছার ঘাটতি নিশ্চয়ই নেই, কিন্তু যে প্রক্রিয়া আপনারা কাজ করছেন এটি আসলে মানব পাচার নির্মূলে বা রোধে আসলে কতটা সক্রিয় বা আইনি কোনো ঘাটতি আছে কিনা যদি আপনি বলেন। ধন্যবাদ। সবাইকে বিজয়ের মাসে শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা শুনছেন তাদের সবাইকে সিআইডির পক্ষ থেকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমার ইতিপূর্বের বক্তা তার বিশ্লেষণে সঠিক চিত্রটা তুলে ধরেছেন যে মানব পাচারের ক্ষেত্রে যে রুটগুলো কার্যকর, এর পাশাপাশি আরো কয়েকটি রুটও রয়েছে। আমরা সেগুলো বিশ্লেষণের মাধ্যমে সেই রুটগুলো রুট আউট করার ব্যাপারে আমরা যথাসাধ্যভাবে চেষ্টা করছি। আপনার প্রশ্নের উত্তরে আমি যেটা বলতে চাই যে মানব পাচার নিরসনের ক্ষেত্রে যে বিদ্যমান যে আইন, মানব পাচার দমন আইন 2012, সে আইনে এবং 2017 সালের একটি বিধিমালাও প্রণীত হয়েছে। এই দুইটি গাইডলাইনকে আমরা সামনে রেখে আমরা তদন্ত কার্যক্রম পরিচালনা করছি। সেই তদন্তের প্রেক্ষিতে আপনারা হয়তো দেখেছেন যে ইন্টারপোলে আমরা রেড নোটিশ ইস্যু করেছি, এবং আরো কিছু ব্যক্তির ব্যাপারেও আমরা কার্যক্রম আমরা করে যাচ্ছি। অচিরে হয়তো আমরা আরো কিছু ব্যক্তির নামে রেড নোটিশ ইস্যু করব। মানব পাচার, এটি আপনারা সবাই জানেন যে এটি একটি অর্গানাইজড ক্রাইম, এবং একই সাথে এটি একটি মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড বটে। আমাদের সংবিধানেও এই শ্রম শোষণ বা এই ধরনের শোষণের বিরুদ্ধে অব্যবস্থা বা অবস্থান নেওয়ার জন্য রাষ্ট্র কিন্তু দায়বদ্ধ। তো আপনারা জানেন যে মানব পাচার এটি একটি নতুন একটি বিষয়। এর পূর্বে 2012 পূর্বে মানব পাচার বিষয়টা ওইভাবে কিন্তু আসেনি। তখন ছিল স্মাগলিং অফ মাইগ্রেশন, যেটি আমার পূর্বের বক্তা বলেছেন যে স্মাগলিং অফ মাইগ্রেশন, এবং পরবর্তীতে এটি মানব পাচার এই বিষয়টি আবির্ভূত হয়েছে। এর মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যদি আপনি কোনো ব্যক্তি বিদেশে কোনো কাজে যান, অভিবাসনের জন্য যান, এবং সেখানে গিয়ে তিনি যদি কোনো ধরনের শোষণের শিকার হন, তখনই কিন্তু সেক্ষেত্রে মানব পাচারের শিকার হন। তো আমরা মানব পাচারের যে আইনটি, এই আইনের একটি বড় অংশ কিন্তু এই তদন্ত এবং এর বিচার প্রক্রিয়া নিয়ে কিন্তু রয়েছে।
তো আমরা সেই যেমন আমি একটি guideline প্রশ্ন অনুযায়ী আমরা আপনাকে কাজ করতে করছি। চাই যে আমরা দেখলাম যে এই বছরের মেতে লিবিয়াতে 26 জন বাংলাদেশি মৃত্যুর শিকার হয়েছেন, আসলে সে বিষয়টি যদি একটু সংক্ষেপে যদি বলতেন আপনি। জানার আগে আসলে আমাদের সঙ্গে দর্শকরাও যুক্ত আছেন, আহ, দর্শক আমাদের সঙ্গে আছেন। দর্শক আপনার নাম বলে অথবা না বলে আপনার প্রশ্ন আমাদের কাছে করবেন। দর্শক বলছিলাম কুষ্টিয়া জেলা থেকে। দর্শক আপনার প্রশ্ন কি আছে আমাদের কাছে? আমার প্রশ্ন হচ্ছে বিদেশে মানুষ জাতি তো অনেক টাকা লাগে ওই আখতারুজ্জামান ভাইয়ের কাছে, বুঝছেন, জি অনেক টাকা লাগে। সেই টাকাগুলো যদি প্লেনে জাতি মানুষজনের টাকাগুলো যদি কমে দেয়, মানুষ কিন্তু আর সাগর পথে যাবে না। আপনি বলেছেন যে আসলে বৈধ পথে যেতে অনেক টাকা লাগে, সে কারণে অনেকে অবৈধ পথ বেছে নিচ্ছে কম টাকার প্রলোভনে। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা। আরো একজন আমাদের সঙ্গে আছেন দর্শক, তার উত্তরটি বা তার প্রশ্নটি আমরা জানতে চাই। দর্শক আপনার নাম বলে আমাদের কাছে আপনার প্রশ্নটি করবেন। হ্যাঁ, আমার নাম অমিত হাসান জিয়ন। হ্যালো, আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আপনি প্রশ্নটি করুন। হ্যাঁ অবশ্যই। আমি প্রশ্নটি হচ্ছে যে একটি চক্রের সাথে অন্য কোনো চক্রের সংযোগ আছে কি না, সেই জিনিসটা জানতে চাই। জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আখতারুজ্জামান আপনার কাছে আমি আসছি একটু পরে আবারও। আমরা নূরখা লিটন আপনার বক্তব্যটি শুনতে চাই। আসলে বাংলাদেশের মানব পাচার বাস্তবতা এবং তার সঙ্গে সঙ্গে অভিবাসনের বাস্তবতা, মানুষ তো প্রতারিত হচ্ছে, প্রতারণা থামে না কেন? উদ্যোগ তো অনেকেই নেওয়ার চেষ্টা করছে অনেকে। নূরখা লিটন আপনি কি বলতে চান? জি দেখেন, মানব পাচার বা অভিবাসনের উদ্দেশ্যে যে পাচার হয়ে যাওয়া, এই বিষয়টি কিন্তু বাংলাদেশের নতুন নয়। এটি আমরা, আমার মনে আছে 97-98 দিকেও এই জিনিসগুলো আমরা দেখেছি, এবং ফলস প্রতিশ্রুতি দিয়ে নারীদেরকেও পাচার করেছে, শিশুদেরকেও পাচার করছে। ইদান সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করছি মাইগ্রেশনের নামে যে জিনিসটা হচ্ছে সেটিও এক ধরনের মানব পাচার। এবং বিশেষ করে এই সাম্প্রতিককালে আমরা লিবিয়ার যে ঘটনা দেখলাম, এবং এখন পর্যন্ত ইউরোপের একটা দেশের জঙ্গলে কিছু মানুষ আশ্রয় নিয়েছে, তার মধ্যে বাঙালিরাও রয়েছে। তো যে বিষয়টা খুব আমাকে শঙ্কিত করছে সেটি হচ্ছে আমরা এখন পর্যন্ত আইনের বাস্তবায়নের চেষ্টা করা বা মানুষকে সচেতন করা, যে জায়গাটি খুব জরুরি দরকার। আমার আগের বক্তা হাসান ভাই যেটা বললেন, আমিও তার সাথে একমত, যে আসলে এখানে যতক্ষণ পর্যন্ত মানুষকে আমরা ওই জায়গাটিতে উপলব্ধি ঘটাতে না পারবো যে এত টাকা পয়সা খরচ করে বিপদের মুখে না পড়ে বরং দেশে থেকে কিছু করা, এটি যতক্ষণ পর্যন্ত আমরা না পারবো মানুষের মনোজগতে প্রবেশ করাতে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কামান দাগেন আর যাই করেন, এই মানুষদের ঠেকিয়ে রাখা যাবে না। আরেকটা প্রসঙ্গ এনেছেন হাসান ভাই, খুবই যৌক্তিক, সেটা হচ্ছে যারা পাচার হয়ে যাচ্ছে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বা অন্যান্য দেশের বন জঙ্গলে, তাদের যে পার্সেন্টেজটা আমরা লক্ষ্য করছি, বাংলাদেশের সাথে অন্যান্য যারা গ্রেপ্তার হচ্ছেন বা আটক হচ্ছেন, তাদের এমন সমস্ত দেশের মানুষের সাথে আটক হচ্ছেন যে তারা যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে কি অবস্থা হলো যে এই মানুষগুলো ঠিক একই রকম ভাবে ঝাঁপিয়ে পড়ছে, এটি একটা চিন্তার বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, আমরা সিআইডি কে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি যে এই বিষয়টিকে সামনে নিয়ে আসছেন সাম্প্রতিককালে, কিন্তু পাশাপাশি শুধু বাইরের যে 6 জন, যে কথাটি আমিও বলতে চাই যে 6 জনই কিন্তু শুরু বা শেষ নয়, এরকম অনেক অনেক দালাল চক্র গড়ে উঠেছে, এবং এই দালাল চক্রটা শুধুমাত্র এই বাইরের অবস্থানকারীরা না, দেশের ভিতরেও আছে। আপনি যদি অবাক হয়ে যাবেন, শুধু যদি বিমানবন্দরটাকে নিয়ন্ত্রণ করা যেত, শুধুমাত্র বিমানবন্দর নিয়ন্ত্রণ করা গেলে তা বড় অংশের এই প্রতারণার শিকার থেকে আমরা বড় অংশকে রক্ষা করতে পারতাম। যেমন এক সময় ছিল যখন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নেয় পার্শ্ববর্তী দেশের ব্রোথেলে নিয়ে বিক্রি করে দিত, আরো দূরেও নিয়ে যেত, আবার কাজের কথা বলে মানুষকে নিয়ে অন্যান্য ধরনের কাজের সাথে যুক্ত করত। সাম্প্রতিককালে আমরা যেটা লক্ষ্য করছি, মধ্যপ্রাচ্য বা ইউরোপের বিভিন্ন জায়গায় নেওয়ার নামে এত বেশি ঝুঁকিপূর্ণ ভাবে নেওয়া হচ্ছে, পাশাপাশি তাদেরকে আটকে রেখে ফোন করে বাংলাদেশ থেকেও টাকা নেওয়া হচ্ছে, মুক্তিপণ দাবি করা হচ্ছে। নূরখা লিটন আপনার কাছে আমি একটু আসি, বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতির পরে এসে আপনাদের তিনজনের সাথেই আমরা কথা বলবো এবং দর্শকরা আমাদের সঙ্গে থাকবেনি। ফখরুল, আসলে যে প্রসঙ্গে আমরা কথা বলতে চাই, আমরা চেষ্টা করছি আসলে সবার মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি করার জন্য, যাতে আসলে এই মানব পাচার চক্রের জন্য এই কাজটি অনেক দুরূহ হয়ে ওঠে। আমরা বিরতি থেকে আসলেই জানবো এই উত্তরগুলো নিশ্চয়ই।
আরো একবার স্বাগত টিম আন্ডার কভার করোনা সিজন লাইভে। আপনারা দেখছিলেন মানব পাচার শিরোনামে আমরা কথা বলছিলাম। আমাদের সঙ্গে মানব পাচার নিয়ে কাজ করেন এরকম 3 জন অতিথি আমাদের সঙ্গে যুক্ত আছেন। সঙ্গে থাকছি আমি ফখরুল ইসলাম এবং আমার সঙ্গে রয়েছেন আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। বিরতির আগে অনেকগুলো প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছিল, আমরা একটু আক্তারুজ্জামানের কাছে আসতে চাই। আসলে এই যে পাচারকারী চক্র, তারা মানুষকে প্রলুব্ধ করে, মানুষকে বিক্রি করে, আধুনিক সভ্যতার এই সময় আসলে মানুষকে দাসের মতো বিক্রি করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, খুন করা হচ্ছে। আপনারা বলেছেন যে আপনারা মাস্টার মাইন্ডদেরকে ধরতে জাল ফেলেছেন, সেটি আসলে কি আমাদেরকে ব্যাখ্যা করে যদি বলতেন, মানুষ আশ্বস্ত হওয়ার জায়গাটি এখানে আছে কিনা আক্তারুজ্জামান? জি, আপনাকে ধন্যবাদ। আসলেই প্রলুব্ধ বলেন বা প্রতারণা বলেন বা মানুষের আর্থসামাজিক যে দুরবস্থা, সেটা কি কাজে লাগিয়ে বা পরিবেশগত যে বিষয়গুলোকে কাজে লাগিয়ে আমাদের দেশের বিপুল পরিমাণ মহিলা এবং পুরুষ জনগোষ্ঠীকে বিদেশে মাইগ্রেশনের নামে পরবর্তীতে পাচার করা হয়। এক্ষেত্রে তাদের যে প্রলোভনটি থাকে, যেটাকে অনেকে পুল ফ্যাক্টর বলে থাকেন, সেক্ষেত্রে তারা সেখানে বিদেশে উচ্চ বেতন বা ভালো একটা পরিস্থিতি, সেক্ষেত্রে তারা অর্থ রোজগার করবেন, এই একটাই প্রত্যাশায় তারা কিন্তু সেখানে যান। একজন প্রশ্নকারী বলেছিলেন যে বিদেশে যাওয়ার জন্য বিমান ভাড়া বা অন্যান্য কস্ট এত বেশি, সে কারণেই তারা অন্য পথ বেছে নেন। উনি খুব যথার্থ বলেছেন যে বিদেশে যাওয়ার জন্য যেটা বলা হয় মাইগ্রেশন কস্ট, এটি কিন্তু আসলে আমাদের দেশে সবচেয়ে বেশি, এবং এই বিষয়টা কিন্তু ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ জাস্টিস, তাদের যে প্রতি বাৎসরিক যে একটি রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু এটি উঠে এসেছে যে বাংলাদেশের মাইগ্রেশন কস্টটা একটু তুলনামূলকভাবে বেশি। তো এটি মনিটর করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত, আপনারা জানেন যে ইমিগ্রেশন রুলস যেটা 2002 সালে, সেখানে কিন্তু এটি খুব স্পষ্টভাবে বলা আছে যে সরকার কর্তৃক নির্ধারিত যে ব্যয়, সেই ব্যয়ের থেকে বাড়তি কোনো ব্যয় যেন কোনো অভিবাসন প্রত্যাশীর কাছে যেন না নেওয়া হয়। তো এই বিষয়টি আমার মতে তারা যখন এটি দেখবেন যথার্থভাবে, আমার মনে হয় এই বিষয়টা থেকে আমরা আরো উত্তরণ ঘটাতে পারবো। জি, আমরা বিষয়টা আপনি বলেছেন। জি, আপনার কাছে আমরা আসবো। আমরা একটু জনাব শরীফুল হাসান আপনার কাছে আসতে চাই। আপনি সরাসরি আসলে কাজ করেন, মানব পাচারের শিকার যারা হন তাদের সাথে সরাসরি কথা বলেছেন নিশ্চয়ই, এবং আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে ভয়াবহ যে নির্যাতনের চিত্র যারা নারীরা মানব পাচারের শিকার হন তাদের উপরে, একই সাথে যারা পুরুষরা রয়েছেন তাদের উপরে যে নির্যাতনের চিত্র, অনেকে মৃত্যুর মুখে পড়তে হয়, এসব চিত্রগুলো একটু জানতে চাই সংক্ষেপে। একই সাথে নূরখা বলছিলেন যে বাংলাদেশের মানুষ আসলে এভাবে হন্য হয়ে কেন সাগর পথে জীবনের রিস্ক নিয়ে আসলে যেতে চাচ্ছে, এর কারণটি যেগুলো সংক্ষেপে বলেন। আমি আক্তার ভাইয়ের লাস্টের লাইনটা দিয়ে শুরু করি, যেটা আমরা সবসময় বলি, বাংলাদেশ থেকে মাইগ্রেশন কস্ট পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, আর বাংলাদেশি কর্মীদের আয় পৃথিবীর মধ্যে সবচেয়ে কম। এর মধ্যে কিন্তু আপনি টোটাল অব্যবস্থাপনাটা, আমাদের মাইগ্রেশন গভর্নেন্সের যে অব্যবস্থাপনা, তার ফলেই কিন্তু এই যে লোকজন নির্যাতন কেন হয়। তাকে শুরুতে বলে দেওয়া হয় যে তুমি লিবিয়া বা ইউরোপে যেতে পারবে, তোমার টাকা লাগবে না, বা লাগলেও 50,000, 1 লাখ, 2 লাখ লাগবে। তারপর তাকে নিয়ে যখন নির্যাতন করে টাকাটা আদায়ের জন্য, এবং প্রতি পদে পদে তার নির্যাতন গুলো হয়। সর্বশেষ যে লিবিয়ায় 26 জন মারা গেল, তারই একটা পার্ট। এই যে নির্যাতন গুলো কিন্তু হয়, সে যখন টাকা দিতে চায় না বা দিতে পারে না। আর আপনি দেখবেন, আমাদের যদি আমি পুরোটা সংক্ষেপে সামারি করি, বাংলাদেশের ম্যাপটা একটু দেখেন আপনারা, আমাদের 3 দিকে ভারত, এই 3 দিকে হচ্ছে আমাদের মেয়েরা পাচার হয়। একদিকে মিয়ানমার, সেখান থেকে রোহিঙ্গারা আসছে, যেটা আমাদের মানব পাচারের জন্য বড় একটা থ্রেট হয়ে যাচ্ছে, তারা সারা দেশে ছড়িয়ে পড়ছে। আরেকটা হচ্ছে এই সময় আমাদের বড় থ্রেট ট্রাফিকিং ইন দ্য নেম অফ মাইগ্রেশন, মানে শ্রম অভিবাসনের নামে মানে পাচার। আমরা পেয়েছি আমাদের মেয়েদেরকে সৌদি আরবে কাজের কথা বলে সিরিয়া বিক্রি করে দেওয়া হয়েছে, দুবাইয়ের ড্যান্স বারে বিক্রি করে দেওয়া হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন বারগুলোতে পাওয়া যাচ্ছে। 25 বছর মেয়েদের যাওয়ার কথা, 13 বছরের মেয়েরা যাচ্ছে। এবং মডার্ন ডে স্লেভারি, আধুনিক দাস প্রথা যেটা আমরা বলি, এই যে ছেলেরা যাচ্ছে, গিয়ে কাজ পায় না, 18-20 ঘন্টা তাকে জিম্মি করে রাখতে হয়, তারপর টর্চার, নির্যাতন, যেগুলো আপনি দেখলেন, এমন কোন নির্যাতন হয় না যেটা আপনি,
চোখের সামনে আমরা দেখেছি এটাই সমুদ্রপথের সময় মালয়েশিয়ায় তাকে ফেলে দিয়েছে অন্যদেরকে ভয় দেখানোর জন্য, নারীদেরকে নিপীড়ন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, মানে এবং যখন একজন মেয়ে আসলে আরো মোর ঝুঁকিপূর্ণের মধ্যে থাকে, যে এই ধরনের অভিজ্ঞতাগুলো আমরা শুনি, আমার কাছে এই একটা জায়গায় একটা বড় গ্যাপ মনে হয়। প্রতি মাসে প্রতিদিনই কিন্তু আমাদের অনেকে রেস্কিউয়ে ফেরত আসেন, উদ্ধারে ফেরত আসেন, তাদের সাথে আমরা কথা বলি। আমার কাছে মনে হয় আমরা যদি এয়ারপোর্টে যারা ফেরত আসেন তাদের সাথে কথা বলে কারা কারা তাকে নিল, ঢাকায় বা বাংলাদেশে তার কোন জেলায় কোন পয়েন্ট ছিল, দুবাই, লিবিয়া এই জায়গায় তার কিছু ছিল, এরকম যদি আমরা 2-3 মাস ফলো করি, আপনি দেখবেন ঘুরে ফিরে একই নামগুলো চলে আসবে। জি, শরীফুল হাসান, আপনার কাছে একটু পরে আমি আবারও আসি, আমাদের সময়ের হাতে বাধা থাকতে হয়। আমরা একটু নূরখালী টুনের কাছে আসতে চাই। একজন দর্শকও মনে আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে, তার প্রশ্নটি আমরা নিতে চাই, তারপরে আমরা আলোচনায় ফিরবো আবার। দর্শক, আপনার নাম বলে আমাদের কাছে আপনার প্রশ্নটি করবেন। দর্শক, আপনার প্রশ্ন জানতে চাই আমরা। জি, আসসালামু আলাইকুম। আমার নাম ওয়ালাইকুম আসসালাম। জি, আশরাফ মামুন, আমি ময়মনসিংহ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, একটা ফেসবুকে একটা অ্যাড দেয় ওরা, কানাডা ওয়ার্ক পারমিট ভিসা, মানে আসলে তারা নানা রকম মাধ্যমে প্রচারণা চালিয়ে মানুষকে প্রলুব্ধ করার চেষ্টা করে, সে প্রসঙ্গে আপনি কথা বলেছেন, আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবো আমরা। নূরখালী টুন, আপনার কাছে আসতে চাই, ছোট্ট করে আলোচনা শুরু করবো, বিরতি নেওয়ার সময় আমাদের প্রায় ঘনিয়ে এসেছে। আমাদের সিস্টেমগুলোর মধ্যে যে অব্যবস্থাপনা আছে, আমরা এয়ারপোর্টের কথা শুনেছি, আমরা আমাদের কাঠামোর মধ্যে অনেক অকাঠামো আছে, সেগুলোর কথা শুনেছি, সেগুলো আসলে কতটুকু সহায়ক হয় মানব পাচারকারীদের জন্য? আমাদের এখান থেকে ধরেন যারা বিদেশ যাওয়ার চেষ্টা করেন, বিদেশে কাজ নিয়ে যেতে চান, তাদের কয়েকটি মানে বিশেষ করে আমাদের আমাদের যে ব্যবস্থাপনা আছে সেখানে আমাদেরকে অবশ্যই কয়েকটি দপ্তর হয়ে এই কাজটি করতে হয়। প্রতিটি ক্ষেত্রে আপনি দেখবেন যে দুর্নীতি এমনভাবে কাজ করে যে অনেক সময় এই অব্যবস্থাপনার কারণে তারাই বাতলিয়ে দেন যে কি ধরনের পদ্ধতি অনুসরণ করে মানুষকে বিদেশে নিয়ে যাওয়া যায়। এবং সাম্প্রতিককালে আমরা পুলিশের বেশ কয়েকটি উদ্যোগ লক্ষ্য করেছি এবং দুর্নীতি দমন বিভাগও এই ব্যাপারে একটু কার্যকর ভূমিকা নিচ্ছে বলে মনে হচ্ছে, যার জন্য আমরা দেখছি যে সরকারি বিভিন্ন দপ্তরে যারা এই কাজগুলোর সাথে যুক্ত থাকতেন তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে গ্রেপ্তার করা, এই কাজটি কিন্তু মাঝে মাঝে আমরা লক্ষ্য করছি। এবং পত্র পত্রিকায় দেখছি যে তারা পাজেরো গাড়ি হাঁকান, কেউ কেউ কোটি কোটি টাকার ফ্ল্যাটে থাকেন, কিনে নেন, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স পাওয়া যায়, হ্যাঁ সংসদেও যান, কোটি কোটি টাকার বিনিময়ে বিদেশ যে গ্রেপ্তারও হন, এবং নানা ধরনের অভিযোগ কিন্তু রয়েছে। এবং আমরা বিশেষ করে মালয়েশিয়ার ঘটনায় যখন আমরা দেখেছি কি ভয়াবহ নির্যাতন ওখানে করা হয়েছে, হাসান ভাইও ছিলেন, আমরা মালয়েশিয়া গিয়েছিলাম, এবং এই সমস্ত অভিজ্ঞতাগুলোকে যদি আমরা কাজে লাগাই পরবর্তীতে প্রতিরোধ করার জন্য, ওই যে বিষয়টি আবারও বলছি, যারা প্রতারিত হয়ে ফিরে আসেন তাদের বক্তব্যটা গ্রহণ করেন, এবং কিভাবে ব্যাংকিং চ্যানেল ইউজ করা হয় এই অবৈধ টাকাকে নিয়ে যাওয়ার জন্য, সেটা অবশ্যই আমার বিশ্বাস যে সিআইডি এই জায়গাগুলিতে কাজ করলে অতি সহজে করতে পারেন। এবং আমাদের এখানে বিশেষ করে যে সমস্ত দপ্তরগুলোর থেকে অনুমোদন নিতে হয় সেই জায়গাগুলোতে যদি একটু সার্ভেলেন্স বাড়ানো হয়। আপনাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি, আপনার কাছে ফিরবো আমরা আবারও, বিরতি নেওয়ার সময় হচ্ছে, বিরতি নিয়ে এসে আমরা সমাধানের পথে কিভাবে হাঁটতে পারি সে প্রসঙ্গে কথা বলবো। ফখরুল। শ্রাবণ, আসলে এডিবি এবং অন্যান্য সংস্থার তথ্য মতে বাংলাদেশে প্রতি বছর 15 থেকে 50,000 মানুষ মানব পাচারের শিকার হন। আমরা মানব পাচার প্রতিরোধে আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত আছেন, অনেক প্রশ্নের উত্তর আমরা নিশ্চয়ই নিব, ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি টিম আন্ডারকভার করোনা সিজন লাইভে। আমরা কথা বলছিলাম মানব পাচার নিয়ে, আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত আছেন। শ্রাবণ, আপনি যদি একটু যান অতিথিদের কাছে। ফখরুল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আখতারুজ্জামানের কাছে আমরা আসি, একেবারেই শেষ পর্যায়ে আমরা আছি। মানুষ আশাবাদী হতে চায়, মানুষ সমাধানের পথে হাঁটতে চায়, আপনাদের কাছ থেকে আমরা কি আশাবাদের কথা শুনবো মানব পাচারের প্রেক্ষাপটে? আখতারুজ্জামান। ধন্যবাদ। আসলে মানব পাচার বিষয়টি এটি কিন্তু একটা হলিস্টিক একটা অ্যাপ্রোচ।
শুধুমাত্র যে পুলিশই যে এই কাজে এগিয়ে আসবে বা পুলিশই যে মানব পাচারকে একেবারে রুল আউট করে ফেলবে, এটি কিন্তু আসলে আমি ওভাবে মনে করি না। কারণ প্রত্যেকটি যে স্টেক হোল্ডার যারা আছেন প্রত্যেকেরই এখানে কিন্তু এগিয়ে আসতে হবে। মানব পাচার বা মাইগ্রেশনের সাথে জড়িত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছেন তাদের একটা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু এই মানব পাচার এটি কিন্তু নির্মূল হতে পারে। আর এক্ষেত্রে কিন্তু আসলে আমাদের ব্যক্তি সচেতনতা বা আমাদের যে উদ্যোগ, বিভিন্ন প্রাতিষ্ঠানিক উদ্যোগগুলো কিন্তু আমাদের এখানে নিতে হবে, যাতে করে যারা মানব পাচারের জন্য যারা প্রসপেক্টিভ যারা রয়েছেন, যে যারা হতে যাবেন, তারা যেন আর এই পথে না আসতে পারেন। সেক্ষেত্রে আমাদের একটা ব্যারিয়ার তৈরি করতে হবে, যেন তারা মানব পাচারের জন্য শিকার হতে না পারেন। একটি বিষয় মনে রাখতে হবে যে মানব পাচারের সাথে সাথে কিন্তু ব্যাপক হারে কিন্তু মুদ্রা পাচারও হয়ে যাচ্ছে। মুদ্রা পাচার মানে ওই অর্থে যে যারা বিদেশে যাচ্ছেন তারা কিন্তু কিছু পরিমাণ অর্থ তারা সাথে নিয়ে যান এবং সেটি কিন্তু তারা হারিয়ে ফেলেন। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে সমন্বিত যে উদ্যোগের কথা আমরা বলেছি, এখানে যারা বিভিন্ন এনজিও আমাদের সময় একেবারেই শেষের দিকে, শরীফুল হাসান আপনার কাছে আসতে চাই। আমাদের সময় একদম শেষ পর্যায়ে, আপনি যদি বলেন যে মানব পাচার প্রতিরোধে আপনারা যেহেতু কাজ করছেন, আসলে কি কি পরামর্শ আপনাদের থাকবে, একই সাথে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কি বলবেন? ধন্যবাদ। আমি শেষেরটা দিয়ে শুরু করি। আমি বারবার বলেছি যে মানুষগুলা এইভাবে ইউরোপে যাচ্ছে সেই ব্যক্তি জানে, তার পরিবার জানে। কাজেই যতক্ষণ ওই ব্যক্তি বা পরিবার সচেতন না হবে ততক্ষণ পর্যন্ত বন্ধ করা খুব কঠিন কাজ। কাজেই আমি বলবো যে ওই মানুষগুলো যেন সচেতন, আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে দেশের ভেতরে যে চক্রগুলো রয়েছে, সিলেট, সুনামগঞ্জ অঞ্চল বা ফরিদপুর, বা এই চক্রগুলোকে আমাদের ধরতে হবে। পাশাপাশি কিন্তু এই চক্রের সাথে যারা যদি কোনো সরকারি কর্মকর্তারা, যাদের ব্যর্থতাতে ইমিগ্রেশন বলি, এয়ারপোর্টে বলি, এরকম যদি কেউ, তাদেরকে কিন্তু আমাদের ব্যবস্থা নিতে হবে। আমরা দেখেছি পাচারের শিকার লোকজন দেশে ফেরার পর জেলে যায়, আর যিনি পাচার করে কোটি কোটি টাকা আয় করেন তিনি এমপি হন, তারা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন। এমন হলে কিন্তু পাচার কখনো বন্ধ করা যাবে না। আমার তৃতীয় পরামর্শ হচ্ছে শুধু দেশের ভেতরে না, আন্তর্জাতিক যে পাচারকারী চক্রটা বসে রয়েছে দুবাই, তুরস্ক বা লিবিয়ায়, যারা এই নিয়ন্ত্রণটা করছে, তাদেরকে কিন্তু আমাদের আইনের আওতায় আনার চেষ্টাটা করতে হবে। এবং অভিবাসন ব্যবস্থাপনা যদি আমরা ঠিক করতে না পারি তাহলে কিন্তু সংকটের সমাধান। জি, শরীফুল হাসান আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নূর খালিদ, আপনার শেষ কি বক্তব্য আছে এই প্রেক্ষাপটে? প্রথম হচ্ছে জনগণের ভিতরে সামাজিকভাবে সচেতনতাটা তৈরি করতে হবে, এইটার কোনো বিকল্প নেই। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যেই মন্ত্রণালয়গুলো বা যেই ডিপার্টমেন্টের সম্পৃক্ততা আছে মানুষের অভিবাসন প্রক্রিয়ায় বা বিদেশে কর্মসংস্থানে যাওয়ার মানুষদের ব্যাপারে, তাদের একটা সমন্বিত উদ্যোগ বা চেহারা আমরা দেখতে চাই। অর্থাৎ আজকে পাচারকারী ধরবে শুধু পুলিশ, বা কাগজপত্র শুধু চেক করবে কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এটা না। এখানে সমন্বিত বিষয়টাকে দেখতে হবে। এবং আমরা যারা কাজ করি, ব্যক্তি পর্যায়ে করি বা আমাদের সংস্থার মাধ্যমে করি, তাদেরও একটা সমন্বিত কাজের পদ্ধতি থাকা দরকার, সমন্বিত হওয়া দরকার। আর মনে রাখতে হবে যে সমস্ত সরকারি সংস্থাগুলো এটার সাথে যুক্ত, তাদের অবহেলা বা দুর্নীতির বাইরে কিন্তু মানব পাচার হওয়া খুবই কঠিন একটি কাজ। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আখতারুজ্জামান, আপনার কোনো শেষ বক্তব্য আছে কিনা? 30 সেকেন্ড সময় আমাদের হাতে আছে। সিআইডি কি করছে বা কি আশাবাদ দেখবো আমরা এই জায়গায়? ধন্যবাদ। সিআইডি হচ্ছে বাংলাদেশ পুলিশের তদন্তের ক্ষেত্রে একটি অ্যাপেক্স অর্গানাইজেশন এবং আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। মানব পাচার চক্রের সাথে যারা জড়িত প্রত্যক্ষ পরোক্ষভাবে দেশে বিদেশে যেখানে যারা থাকুক না কেন, তারা প্রত্যেকেই কিন্তু আমাদের তদন্তের মাধ্যমে এবং আমাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তারা কিন্তু আমাদের কার্যক্রমের মধ্যে তারা এসে যাবেন। আমাদের তদন্ত। জি, আখতারুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশাবাদী হতে চাই আপনার এই বক্তব্যের প্রেক্ষাপটে, এবং যারা আমাদের সঙ্গে আলোচক হিসেবে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের শেষ করার সময় হয়েছে। ফখরুল, শ্রাবণ, আসলে পাচারের শিকার হওয়ার কারণে মানুষের জীবন অনিশ্চিত ভবিষ্যতের দিকে দাবিত হয়। এই জন্য সাধারণ মানুষকে আসলে সচেতন হতে হবে। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী আরো বেশি তৎপর হবেন এবং পাচারকারীরা তারা আইনের আওতায় আসবেন, এটি আসলে আমরা আশা করতে চাই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত সবাইকে। আজকের মতো।